হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ দুর্দান্ত তিনটি ঘটনার মধ্যে তিনটি ঘটনায় একদম আলাদা আলাদা লাইন বলতে পারো, মানে আলাদা আলাদা টপিক, এবং তিনটি ঘটনারই একটা আলাদা জায়গা আছে আমাদের মধ্যে। তো আর একদম দেরি করব না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুজে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। আশা করছি তোমরা বসে পড়েছো, আর আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছো। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব আজকের প্রথম ঘটনা। হ্যালো এভরিওয়ান, ভৌতিক কথার সব সাবস্ক্রাইবারদের জানাই আমার তরফ থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমি আমার রিয়েল নেম রিভিল করছি না, বাট সবাইকে আমি আমার ছদ্মনাম জানাচ্ছি। নাম জ্যাকম্যান। আমি থাকি নৈহাটির কাছেই। আর আমাদের প্রিয় অমিত ভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাদেরকে এত সুন্দর একটা চ্যানেল গিফট করার জন্য, যার নাম ভৌতিক কথা। আমি ভৌতিক কথার পুরনো সাবস্ক্রাইবার, বাট আজও অবধি কোনো ঘটনা বলতে পারিনি বা লিখিনি, জাস্ট শুনে এনজয় করেছি। আজ হঠাৎ মনে হলো যে একটা ঘটনা শেয়ার করা উচিত। আমি ইন্সপায়ার হই লেখার যখন ভৌতিক কথাতে একজন মেনশন করে কল্যাণী হাইওয়ের একটা ইনসিডেন্ট, যেখানে বারবার ড্রাইভ করার পরও সেম জায়গায় চলে আসে ওই ইনসিডেন্টটা অ্যাকচুয়ালি অন্য স্টেটের হাইওয়েতেও হয়। ফর এক্সাম্পল পুনে। ওখানে সবাই এই টাইপের ইনসিডেন্টকে মেনশন করে থাকে অ্যাজ এ ছালাভা, মিন্স হুইচ ইজ নট রিয়েল। আর ছালাভার কবলে পড়লে যে কি সমস্যায় একজন পড়তে পারে, সেটা যে পড়েছে ওদের কবলে তারাই জানে। তো আজকে আমরা একটা দুর্দান্ত ট্রু হরার এক্সপিরিয়েন্স করব, যেটা হচ্ছে আমাদের ছালাভাকে নিয়ে। স্টোরির স্টার্টিংয়েই বলে দিই, এই ছালাভা খালি রাস্তায় না, সেটা অনেক জায়গাতেই ফিল করতে পারবে। আজকের স্টোরিটা হচ্ছে একজন গভর্নমেন্ট গার্ডকে নিয়ে, যে একটা ইমাজিনারি রেলওয়ে স্টেশনে পোস্টিং হয়, যে স্টেশনের নাম লুতার। নামটা পরিবর্তিত। লুতার রেলওয়ে স্টেশন একটা গ্রাম অঞ্চলের দিকে, যেখানে বেশিরভাগ লোকজন চাষবাস করে থাকে, আর খুব বেশি হলে 3 থেকে 4টে ট্রেন ডেলি যাতায়াত করে। ওখানকার লোকাল লোকেদের বক্তব্য, যেহেতু বেশি ট্রেন দাঁড়ায় না, তাই বেশিরভাগ ট্রেনই থ্রু স্টেশন হয়ে যায়। তাই রেলওয়ে স্টেশনের আশেপাশে অনেক লোকাল লোক এই ট্রেনে মারা যান, কারণ অনেকেই গৃহপালিত পশুদের বাঁচাতে নিজের প্রাণ হারিয়ে ফেলেছে। এই স্টেশনের সেরকম কোনো অ্যারেঞ্জমেন্টও নেই, যেখানে ভালো করে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পারবে আর নিজেকে বাঁচাতে পারবে। সেই পুরনো দিনের মাইক ক্লিয়ার কিছুই শোনা যায় না। এই গল্পটা রিলেটেড হচ্ছে আমার এক বন্ধুর কাকুকে নিয়ে। উনার নাম লিটন কাকা। উনি এমনি খুব সাহসী, আর পোস্টিং হয়েছে অনেক কটা রেলওয়ে স্টেশনে, কিন্তু উনি স্বপ্নেও ভাবতে পারেননি যে উনার সাথে লুতার স্টেশনে এইরকম একটা ইনসিডেন্টের সম্মুখীন হতে হবে। ঘটনাটা 1991 ডিসেম্বর মাসে। তখনকার সময়ে ঠান্ডাটা অনেক বেশি ছিল, পলিউশনও কম ছিল। লুতার স্টেশন এমনি গ্রাম অঞ্চলে, আর যেহেতু ঠান্ডা সিজনেই পোস্টিং হয়েছে উনার লোকেশনটা খুব বেশি ঠান্ডা লেগেছে। রেলওয়ে স্টেশনে খালি একটাই প্ল্যাটফর্ম, আছে একটা ছোট্ট টিকিট কাউন্টার, আর আছে একটা অফিস রুম, বা বলতে পারেন রেলওয়ে স্টেশন মাস্টার রুম, যেখানে স্টেশন মাস্টার রমেশ স্যার বসতেন। স্টেশনটা পুরনো দিনের, কোনো মেইনটেনেন্স হয় না। আছে খালি 2 থেকে 3টে লাইট, আর আছে কয়েকটা বেঞ্চ। রাতের দিকে পড়তো লিটন কাকার নাইট ডিউটি, আর এই লোকেশনে কাকার কোনো ইচ্ছেই ছিল না নাইট ডিউটি করার, কারণ এই প্রথমবার লিটন কাকার একটা প্রত্যন্ত গ্রামে পোস্টিং। উনি অনেক রিকোয়েস্ট করেন, তা ওখানেই পোস্টিং হয়েছিল। উনার সারা জীবন শহর অঞ্চলেই পোস্টিং হয়েছিল, এটাই ওনার প্রথম গ্রামে পোস্টিং। ফার্স্ট কদিন লিটন কাকার কোনো অসুবিধেই হয় না নাইট ডিউটি করতে, কিন্তু অসুবিধে শুরু হলো
4 নাম্বার দিনে নাইট ডিউটি করতে গিয়ে। উনি রোজই প্ল্যাটফর্মে পাহারা দেন আর চেক করেন স্টেশনের আশেপাশের জায়গাগুলো। তখন বাজে ঘড়িতে রাত 2টো। লিটন কাকা দেখছে একটা বেঞ্চে কেউ একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, সারা শরীর কাঁপছে। কাকা ভাবল যে ঠান্ডার রাতে কে বাড়ির বাইরে রেলওয়ে স্টেশনে শুয়ে থাকে, কোনো কম্বল গায়ে না দিয়ে খালি একটা চাদর দেওয়া, পুরো মাথা থেকে পা অবধি মুড়ি দেওয়া। কাকা লোকটাকে কষ্ট দেখে না থাকতে পেরে নিজের কম্বলটা নিয়ে আসে আর এগিয়ে যায় কম্বল মুড়ি দেওয়া লোকটার দিকে। গায়ে হাত দিতেই মনে হলো পুরো বরফের মতন ঠান্ডা। তখনই ঝাঁকিয়ে জিজ্ঞেস করেন লিটন কাকা লোকটাকে, তুমি তো ঠান্ডায় কাঁপছো, নাও আমি তোমার জন্য কম্বল এনেছি। আর যেই না চাদরটা সরালো, তখন লিটন কাকা যা দেখল সেটা বলার মতো না। লোকটার মাথা নেই, খালি শরীরটা আছে। উনি মনে মনে ভাবলেন, এই শরীরটাই কি যেটা কাঁপছিল? এই দেখে দৌড়ে ঢোকে স্টেশন মাস্টারের রুমে। স্টেশন মাস্টার রমেশ স্যার জিজ্ঞাসা করেনি যে কি হয়েছে, বাট লিটন কাকা কিছুই বলে না। একটু পরে নিজেই বেরিয়ে সেম বেঞ্চে গিয়ে দেখে কেউ নেই, খালি কম্বলটা সেই জায়গায় পড়ে আছে। কম্বলটা নিয়ে লিটন কাকা চলে আসে স্টেশন মাস্টারের রুমে আর ভাবে যে কোনো একটা ভুল হয়েছে ওনার দেখতে। পরের দিন সকাল হয়। আগের রাতের ঘটনাটা ওনার মনে হয় একটা দুঃস্বপ্ন দেখেছে। এবারে 5th নাইট। লিটন কাকু ডিসাইড করে যে আজ রাতে উনি সারা প্ল্যাটফর্ম চক্কর দেবে না, খালি এক জায়গাতেই দাঁড়িয়ে বা বসে থাকবে। তো যেমন ভাবা তেমন কাজ। লিটন কাকা একটা জায়গা ফিক্সড করে দাঁড়িয়ে আছে। আজকে হঠাৎ লিটন কাকা শোনে কোথাও থেকে যেন নুপুরের আওয়াজ আসছে। আজও সেম টাইম, রাত 2টো। খালি আওয়াজই পেয়ে যাচ্ছে, কিন্তু কাউকে কোথাও দেখছে না। হঠাৎ করে দেখে ওনার পাশ থেকে কখন একটা নারী ঘাগড়া আর চলি পরে পাশ দিয়ে চলে গেল। উনি দেখে যে এত রাতে একটা মহিলা এরকমভাবে ঘুরছে। লাস্টে পেছনে দৌড়ায় লিটন কাকা ওই মহিলাটির। একটু দূর দৌড়ানোর পর মহিলাটি গায়েব হয়ে যায়। এই দেখে লিটন কাকার তো প্রচণ্ড অবস্থা খারাপ। উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান চিৎকার দিয়ে। এদিকে স্টেশন মাস্টার রমেশ স্যার দৌড়াতে দৌড়াতে আসেন আর লিটন কাকাকে তুলে নিয়ে যায় স্টেশন মাস্টারের রুমে। রুমে গিয়ে লিটন কাকুকে চোখে আর মুখে জল দেয়। হুশ আসার পর লিটন কাকু সব খুলে বলে। স্টেশন মাস্টার সব শোনার পর ওনাকে বলেন, এই স্টেশনের পাশে অনেক ছালাবা আছে, মিন্স যেটা সত্যি নয়, এরা যে কোনো রূপ নিয়ে নিতে পারে আর যার কারোর সাথে যা ইচ্ছে করতে পারে। মানুষের পক্ষে বোঝা অসম্ভব যে এটা সত্যি না মিথ্যে। কখনো মনে হবে সত্যি আর কখনো মনে হবে যে স্বপ্ন দেখছিলাম। স্টেশন মাস্টার লিটন কাকাকে বলে, এইখানে রাতে যা মানুষ দেখবে, এই রেলওয়ে স্টেশনের আশেপাশেও যদি কাউকে দেখো, ওদের কোনো রিপ্লাই দেবে না। ওরা চেষ্টা করে মানুষের সাথে কথা বলার, আর এই সুযোগে ওদের নিজের জালে ফাঁসিয়ে নিয়ে যাবে আর ক্ষতি করবে, তাই সব বিশ্বাস করবে না। এইটা বলে স্টেশন মাস্টার নিজের কাজ করতে বসে পড়ে। তারপর লিটন কাকু বেরিয়ে গিয়ে রুম থেকে একটু দূরে বাইরে একটা বেঞ্চে গিয়ে বসে আর চিন্তা করে। বুঝতে পারছিল না যে কি করবে। সেম টাইমে লিটন কাকু দেখছে দূর থেকে হেঁটে আসছে একজন লোক। অন্ধকার রাতে কিছুই ঠিক করে বোঝা যাচ্ছিল না, তারপর ঠান্ডা কুয়াশা। আস্তে আস্তে লোকটা আরও কাছে আসছে লিটন কাকার। লিটন কাকা আরও বেশি ভয় পাচ্ছিল, বুঝতে পারছিল না এটা কি আসছে, এবার কি ক্ষতি করার চেষ্টা করবে কাকার। যখন ফাইনালি সামনে এলো কাকার, কাকা যা দেখলো এটা দেখার জন্য কাকা একদমই প্রস্তুত ছিল না। কাকা বুঝতে পারছিল না কি করবে। কাকা দেখে যে যেই লোকটা সামনে আসছিল সেটা হলো স্টেশন মাস্টার রমেশ স্যার। রমেশ স্যার কাকাকে এসে বলেন যে ওনার আজকে আসতে লেট হয়েছে ডিউটিতে, কারণ ওনার রিলেটিভের একজনের শরীর খারাপ ছিল। এই শুনে কাকা দৌড়ে যায় স্টেশন মাস্টারের রুমে। যে স্টেশন মাস্টার যিনি কাকাকে রুমে আনলো, উনি আসলে কে? গিয়ে দেখলেন যে রুমে স্টেশন মাস্টার তো কাজ করছে টেবিল চেয়ারে বসে। তারপর আবার বাইরে দৌড়ে যায়, গিয়ে দেখে সেম রমেশ স্যার।
উনি পুরো কনফিউজড হয়ে গিয়েছেন কে আসল আর কে ছালাভা। লাস্টে উনি অজ্ঞান হয়ে পড়লেন। সকালে কাকা বলল যে ছালাভা ওনাকে রাতে আঁকড়ে ধরেছিল স্টেশন মাস্টার সেজে, আর ওনাকে যেতে দিচ্ছিল না। লাস্টে কোনো রকম ছাড়া পেয়ে উনি দৌড়াতে দৌড়াতে স্টেশনের শেষে বেঞ্চের সামনে পড়ে যান। তারপর ওনার আর কিচ্ছু মনে নেই। এই ঘটনার কয়েকদিন পরেই উনি চলে গেছে বাড়িতে। বন্ধুরা বলো তাহলে ঘটনাটা কেমন লাগলো? যদি সাবস্ক্রাইবারদের পছন্দ হয় তাহলে আরও ছালাভা রিলেটেড কিছু ইনসিডেন্ট পাঠাবো। চিয়ার্স টু ভৌতিক কথা। প্লিজ সাবস্ক্রাইব অন বিহাফ অব ভৌতিক কথা। তো বন্ধুরা, এই ছিল ছালাভা নিয়ে একটা ঘটনা। ছালাভা নিয়ে ঘটনা আমাদের এই পরিবারের আগে কখনো আসেনি, এই ফার্স্ট আমাদের এই পরিবারে ছালাভা নিয়ে একটা ঘটনা। ছালাভার অনেক ঘটনাই ঘটে, আমি এগুলো ইউটিউবে শুনেছি এবং দেখেছি। ছালাভা মেনলি আমি যেটা জানতাম সেটা রাস্তাতে হয়। আমরা যেরকম ভুলোভূতের গল্প শুনি সেরকমই ছালাভা নামে একটা জিনিস আছে। ভুলোভূত কী হয়, তোমাকে যেমন অন্য কোথাও ডেকে নিয়ে যায়, বাট ভুলোভূত কী হয়, তোমাকে রাস্তা ভুলিয়ে দেবে এবং সেখানেই ঘুরপাক খাওয়াতে খাওয়াতে তোমাকে লাস্টে মেরে ফেলবে। কিন্তু ছালাভা কিন্তু অন্যরকম। ছালাভা হচ্ছে রূপ ধরে আসে, আর মানে মেনলি এটা রাস্তায় হয়। উত্তরপ্রদেশে এইসব বেশি শোনা যায়। এরকম ঘটনা ইউটিউবে তোমরা সার্চ করলে অনেক পেয়ে যাবে, এবং এই ছালাভা নিয়ে অনেক শর্টসও আছে। তো সেখানে শুনলেই তোমরা এর বিষয়ে একটা ধারণা পেয়েই যাবে যে আদতে ছালাভাটা কী বা কেমন টাইপের হয়। যদিও এই ঘটনায় সেটার ভালো করে বিশ্লেষণ করাই আছে। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। এই ভুলোভূত নিয়ে জাস্ট দুদিন আগে আমি একটা ঘটনা শুনলাম। ঘটনাটা যেন এরকম, একজন লোক অফিস থেকে বেরিয়েছে বাড়িতে আসার জন্য, এবং উনি সেদিন সাইকেলটা নিয়ে যাননি। ঘটনাটা অনেক কদিন আগেকার দিনে তো এইসব বাইক টাইক ছিল না, মানে ছিল না বলা ভুল, সবার কাছে থাকতো না। তো উনি সরকারি চাকরি করতেন, উনি ওনার অফিসে সাইকেল নিয়ে যাতায়াত করতেন। বাট সেদিন ওনার সাইকেলের চাকায় হাওয়া না থাকার কারণে উনি সাইকেলটা রেখে হাঁটতে হাঁটতে গিয়েছিলেন, এবং উনি যখন হেঁটে বাড়িতে আসেন তখন মোটামুটি সন্ধে হয়ে গিয়েছে। সন্ধে বলতে 6:30 7টা, আর তখনকার দিন যেহেতু শীতের সময় ছিল তাই সেটা সন্ধেই বলা চলে। তো কিছুটা রাস্তা আসার পর উনি দেখছেন যে উনি না বারবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। তো এইভাবে ঘুরতে ঘুরতে উনি ভুলে গিয়েছেন যে উনি কোথায় যাচ্ছিলেন। এই করতে করতে ওনার বাড়ি ধরে নাও পূর্ব দিকে, এবং উনি চলে গেছেন পুরো পশ্চিম দিকের শেষ সীমানায়। মানে এরপরে গেলে উনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যে জায়গাটা ওনার জন্য একদমই অচেনা, মানে ওই সব জায়গায় উনি আগে কখনো যাননি। ওই সময় ওনাকে একজন চিনতে পেরে একজন ওনাকে গায়ে হাত দিয়ে ঝাঁকান, এবং তখন ওনার গিয়ে সম্বিত ফেরে যে আমি তো ভুল রাস্তায় চলে এসেছি। এবং উনি বলেন যে উনি নিজেও জানতেন না উনি কোথায় চলে গিয়েছিলেন। তো এরকম আলেয়া ভুলোভূত নিয়ে প্রচুর ঘটনা আমাদের এই পরিবারে আছে, তোমরা অবশ্যই সেগুলো শুনে নিও। এই ঘটনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর বেশি কথা বাড়াবো না একদমই, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা, এবং পরের ঘটনাটাও তোমাদের দারুণ লাগতে চলেছে। যাই হোক, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলো বিশ্বাস করছে না তারা অবশ্যই এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমাদের ভৌতিক কথার ফ্যামিলির সবাই ভালো আছে। আমি মিষ্টু। অনেকদিন ধরেই ভাবছি একটা ঘটনা লিখব, সাহস হচ্ছিল না। অনেক কষ্ট করে সাহস জুগিয়ে লিখতে বসলাম। এটা প্রথম ঘটনা লেখা, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো, আর তুমি একটু গুছিয়ে নিয়ে বলো। ঘটনাটা আমাদের বাড়ির সামনে, তাই আমি আমার ডাক নাম দিলাম মিষ্টু। দাদা, আজ আমরা জানব পরকীয়া কিভাবে একটা মানুষের সংসার জীবন নষ্ট করতে পারে। তো আর না বকে শুরু করলাম ঘটনা। 15/10/2024 লক্ষ্মী পুজোর দিন আমাদের একটা দূরসম্পর্কের কাকা শ্বশুর বাজার থেকে বাড়ি গিয়ে দেখে তার ওয়াইফ দুজন লোকের ওপর শুয়ে আছে। ওই দুজনই আমাদের পাড়ার। আমি তাদের নাম দিলাম উত্তম আর অসিত। ওনাদের কোলে শুয়ে আছেন কাকার বউ। সেটা দেখে কাকা খুব রেগে যায়, আর ও তার বউকে যখন মারতে যায় তখন ওই লোক দুটো মদের মধ্যে ঘাস মরা বিষ মিশিয়ে তাকে জোর করে খাইয়ে দেয়, আর তারপর তারা ওখান থেকে পালায়। তখন কাকার বউ লোকের সামনে অ্যাক্টিং করতে করতে বলে,
আমার হাজবেন্ডের অনেক ঋণ হয়ে গিয়েছিল, তাই বিষ খেয়েছে, এই বলে সবার সামনে অ্যাক্টিং করতে থাকে। তারপর ওই দুই প্রেমিককে ফোন করে বলে, তোমার দাদা বিষ খেয়েছে, তাড়াতাড়ি আসো। তারা ইচ্ছে করে তাকে হসপিটালে না নিয়ে গিয়ে ঘরে ফেলে রাখে। ও একটা কথা বলতে ভুলে গেছি, কাকার ফ্যামিলিতে কাকা কাকুর বউ আর ওনার এক ছেলে আর ওনার বাবা ছিল। তার মেয়ের বিয়ে হয়ে গেছে আর মা 2 ইয়ার হলো মারা গেছে। কাকার বউ এইসব করবে বলে ওনার শ্বশুরকে বাড়িতে থাকতে দিতেন না। ওনার শ্বশুর তার মেয়ের বাড়িতে থাকত। যখন কাকার বাবা জানতে পারল তার ছেলে বিষ খেয়েছে, তিনি তাড়াতাড়ি মেয়ের বাড়ি থেকে বাড়িতে আসেন এবং দেখেন বৌমা ছেলের সামনে বসে গল্প করছে আর তার ছেলে মৃত্যু যন্ত্রণা পাচ্ছে। তারপর কাকার বউয়ের প্রেমিকরা গাড়ি নিয়ে আসছে। তখন কাকার বউ কাকাকে একটা গাড়ির পেছনে ফেলে উনি গাড়ির ড্রাইভারের সামনে বসে যাচ্ছে। গাড়ি আসার সাথে সাথে উনি কাকার দাদাদের না দিয়ে একটা হসপিটালে চলে যায়। তাকে হসপিটালে অ্যাডমিট করে বাড়িতে চলে আসে। তারপর কাকার দাদারা যখন হসপিটালে যায়, ডক্টররা বলেন ওনাকে বাড়ি নিয়ে যান, উনি আর বাঁচবেন না। বাড়ি ফেরার সময় কাকা মৃত্যুর আগে তার দাদাদের বলেন, আমি বিষ খাইনি, উত্তম, অসিত আর আমার বউ আমাকে জোর করে খাইয়েছে, আমি তাদের সব দেখে নিয়েছিলাম বলে। তখন কাকার দাদারা আগে কেস করেনি, ভেবেছিল কাকার ছেলে যার এজ 20 সেও যদি ফেসে যায় সেই ভয়ে। ঘটনাটা তারপর থেকেই শুরু হয়। রাত হলেই তার বউকে এসে সে খুব জ্বালাতো আর বলতো, আমি যেইভাবে কষ্ট পেয়ে মরেছি তোদেরও মারব, তোদেরও সেইভাবেই মারব। একদিন উত্তম আর অসিত দুজনেই নদীর পাড়ে বসে মদ খাচ্ছে। সেই সময় অসিতের ফোনে একটা ফোন আসে। সে ফোনটা ধরে নিয়ে একটু দূরে চলে যায়। তখন উত্তম দেখে যে কে যেন নদীতে মাছ ধরছে। তখন উত্তম বলে, কিরে ভাই, এত রাতে নদীতে মাছ ধরছিস? কোনো সাড়া না পাওয়ায় উত্তম তার দিকে এগিয়ে যায় আর সেখানে গিয়ে যা দেখে সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখে যেই কাকা মারা গেছে সে নদীতে বসে মাছ ধরছে আর কাঁচা মাছ খাচ্ছে। সেই দেখে সে যখন দৌড়ে পালাতে যাবে, ঠিক তখনই ওই কাকা উত্তমের পা চেপে ধরে আর তাকে নদীর দিকে নামায়। আর উত্তম বাঁচার জন্য বাঁচাও বাঁচাও বলে যখন চিৎকার করে, তখন অসিত ফোন কেটে এগিয়ে আসে আর এসে দেখে কাকা উত্তমকে টেনে নদীতে নামাচ্ছে। ওই দেখে অসিত বুদ্ধি করে গ্যাস লাইট দিয়ে আগুন করে সামনে যেতেই কাকা অদৃশ্য হয়ে যায়। তখন ওই দুজন ওখান থেকে পালায় আর পেছন থেকে শুনতে পাই কাকা বলছে, আমি যতটা কষ্ট পেয়ে মরেছি তোদেরও সেইভাবেই মারব। তারপরের দিন সকাল থেকে উত্তম আর অসিত কোথায় গেছে কেউ জানে না। আর কাকার বউয়ের শরীর খুব খারাপ। প্রতি রাতে কাকা এসে তাকে মারে। তার শরীরে অনেক নখের আঁচড়, দাগ। তার অন্যায়ের শাস্তি সে পাচ্ছে। এখন এইখানেই শেষ করছি। পরে যদি কিছু হয় অবশ্যই জানাবো। ঘটনাটা তোমার যদি ভালো লাগে ভৌতিক কথাই শুনিও, তাহলে খুব খুশি হব। আর আমি প্রথমবার লিখলাম, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, ছোট বোন ভেবে ক্ষমা করে দিও আর তোমার মতো করে সাজিয়ে বলো। সবশেষে এটাই বলবো, পরকীয়া সম্পর্কে কখনোই ভালো হতে পারে না, তার সাক্ষী আমরা। ভালো থেকো অমিতদা, আমাদের ভৌতিক কথা ফ্যামিলি অনেক বড় হোক এই কামনা করি। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটাও একদম অন্যরকম। সত্যি পরকীয়া কখনো ভালো হতে পারে না। পরকীয়া এমন একটা বাজে জিনিস, সেটা বলার কোনো জায়গা রাখে না। এই পরকীয়াটা লিগাল করার পর থেকে এটা এতটা বেড়েছে না, সত্যি বলছি এতটা খারাপ লাগে কিছু কিছু পরিবারের জন্য। ছেলে বড় হয়ে গেছে, ছেলের মান সম্মানের কথা না ভেবে তার মা এইসব কাজ করে বেড়াচ্ছে, চোখের সামনে দেখছি। একটা কথা তারা ভাবেও না, এটা যখন জানাজানি হয়ে যাবে, লোকের মাঝখানে চলে আসবে, তার ছেলে যখন এইসব ফেস করবে, তার ছেলের ওপর দিয়ে কী যাবে সেটা তারা কখনোই ভাবে না। এরকম আমার চোখের সামনে দেখছি, তো এতটা খারাপ লাগছে দেখে, মানে কি বলবো, সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, এই নিয়ে আর একদম কথা বাড়াবো না। তোমরা সমাজটাকে জানো, সমাজে খুব বাজেভাবে একটা এই জিনিসটা স্প্রেড হয়ে গেছে। অন্যের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এটা সত্যি হচ্ছে। যাই হোক, এই ছিল ঘটনা। তোমরাও যদি ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো।
আমাদের সাথে শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। সপ্তদিহি নামে একটা ছোট্ট গ্রাম আছে। সেখানে গ্রামের লোকেরা সবাই মিলেমিশেই থাকেন। সে গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ার সাথে সাথে হাতের কাজ শিখত, যেমন মাটির পুতুল, মাটির প্রদীপ তৈরি ইত্যাদি। একদিন ওই গ্রামে একদল অজ্ঞাত ব্যক্তির আগমন ঘটে। তারপর থেকে ওই গ্রামে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে দেখা যায়। যেমন রাত্রি হলেই সেই গ্রামে যদি কোনো ছোট ছেলে বা ছোট মেয়ে ঘরের বাইরে বের হতো কোনো দরকারে, তখন সেই ছেলে বা মেয়েরা উধাও হয়ে যেত এবং উধাও হওয়ার 3 থেকে 4 দিনের মাথায় ওই উধাও হওয়া বাচ্চাদের মুন্ডহীন মৃতদেহ পাওয়া যেত সপ্তদিহি গ্রামের পাশের ছোট্ট নদীটির পাড়ে। গ্রামের লোকেরা সবাই দল বেঁধে গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে যান আর বলেন, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আপনি কি বাড়িতে আছেন? তখন মোড়ল মশাই নীলকান্ত বারুজ্জে বললেন, কে কে ডাকছে আমায়? তখন গ্রামবাসীরা সকলে মিলে বলে, আমরা গো আমরা আপনার গ্রামবাসী মোড়ল মশাই। তখন মোড়ল মশাই ঘরের দরজাটা খুলে বাইরে বের হতেই সকল গ্রামবাসী বলে, আপনি কিছু একটা করুন মোড়ল মশাই। তখন মোড়ল মশাই বলেন, কিসের, কি করব? তখন গ্রামবাসী বিষ্ণু বলল, আপনি কি কিছু জানেন না? গ্রামে রাত্রিবেলায় যদি কোনো ছেলে বা মেয়ে তাদের কোনো দরকারে বাড়ির বাইরে যায়, সে তো আর ফিরে আসে না। 3-4 দিনের মাথায় ওদের মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় ছোট্ট নদীটির পাড়ে। তখন মোড়ল মশাই গ্রামের নেতা বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, আমাদের গ্রামে বাইরে থেকে কি কোনো অপরিচিত লোকের আগমন হয়েছে? তখন বিষ্ণু বলল, হ্যাঁ মোড়ল মশাই, আমাদের গ্রামের বাইরে ওই ছোট্ট নদীর পাড়ে তাঁবু খাটিয়ে বসবাস করছে কয়েকজন লোক। তখন মোড়ল মশাই বিষ্ণু ও গ্রামবাসীদের বললেন, ওই অজ্ঞাত ব্যক্তিদের ওপর নজর রাখো। সেই মতো গ্রামের সকল লোক নজর রাখতে শুরু করে ওই অজ্ঞাত পরিচয়ের লোকগুলোর ওপর। মোড়ল মশাইয়ের কথা মতো সকল গ্রামবাসী রাত্রে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পাহারা দিতে থাকে এবং গ্রামবাসীরা দেখতে পায় ওই গ্রামে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা আসলে সাধারণ মানুষ নয়, ওরা হলো পিশাচে সিদ্ধ তান্ত্রিক। রাত্রি হলে নদীর পাড়ে আগুন জ্বালিয়ে কি সমস্ত পূজা করে এবং সেখানে হাড়িকাঠ বসানো আছে। গ্রামবাসীরা সেই স্থানে ভয়ে যেতে পারে না, কারণ তাদের সামনে যেতে গেলেই কোনো না কোনো অঘটন ঘটবেই। হয় কারোর কাপড়ে আগুন লেগে যায় বা মুন্ডহীন দেহ তাদের সামনে এসে পড়ে। গ্রামবাসীরা মোড়ল মশাইকে গিয়ে বলেন, মোড়ল মশাই, আপনি আমাদের এই অজ্ঞাত পরিচয়ের লোকেদের উপর নজর রাখতে বলেছিলেন, আমরা ওদের উপর নজর রেখেছি। ওরা কোনো সাধারণ মানুষ না, ওরা পিশাচে সিদ্ধ তান্ত্রিক। আমরা গ্রামবাসীরা ওদের সামনে যেতে গেলে হয় আমাদের কাপড়ের মধ্যে আগুন লেগে যায়, নইলে আমাদের সামনে মুন্ডহীন দেহ এসে পড়ে। তখন মোড়ল মশাই বলল, দিনের বেলায় ওরা কি করে? তখন গ্রামবাসীরা বলে, ওরা তাঁবুর ভেতরে ঘুমোয়। মোড়ল মশাই গ্রামবাসীদের বলল, সকালবেলায় আমরা দলবল নিয়ে ওদের তাঁবুর ওপর হামলা করব। তখন গ্রামবাসীদের মধ্যে একজন বলল, এটা করা কি ঠিক হবে? আর একটা রাত দেখলে হয় না? তখন মোড়ল মশাই বললেন, আজ রাতে আমিও তোমাদের সাথে থাকব। রাত হতেই গ্রামবাসীদের সাথে গ্রামের মোড়ল মশাই পাহারা দিতে শুরু করেন। রাত্রি গভীর হতেই মোড়ল মশাই ও সকল গ্রামবাসীরা দেখতে পেল সেখানে পিশাচ সিদ্ধ তান্ত্রিকগুলো একটা ছোট্ট ছেলেকে হাড়ি কাঠে ঢুকিয়ে বলি দেবে বলে। তখন মোড়ল মশাই বলল, আক্রমণ। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তান্ত্রিকদেরকে প্রচণ্ড গণধোলাই দিয়ে ওই পিশাচ সিদ্ধ তান্ত্রিকগুলোর গায়ে আগুন লাগিয়ে দেয়, কারণ ওরা গ্রামের নিরীহ ছোট্ট ছেলে ও মেয়েদের বলি দিয়েছে। এই কারণে এই ঘটনার কয়েকদিন পর বিষ্ণু দৌড়তে দৌড়তে মোড়ল মশাইয়ের বাড়িতে এলো এবং জোরে জোরে ডাকতে লাগলো, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? তখন মোড়ল মশাইয়ের বাড়ির ভেতর থেকে সাড়া এলো, কে কে ডাকছো? তখন বিষ্ণু উত্তর দিল, আমি বিষ্ণু, একবার বাইরে আসবেন মোড়ল মশাই। তখন মোড়ল মশাই দরজাটা খুলে বাইরে বের হতেই বিষ্ণু বলে,
রাত্রি হলেই আমাদের গ্রামে না বিকট বিকট আওয়াজ শোনা যায় এবং গ্রামের রাস্তায় থাকা কুকুর ও বিড়ালদের ক্ষত বিক্ষত দেহাংশ পড়ে থাকতে দেখা যায় ওই ছোট্ট নদীর পাড়ে। তখন মোড়ল মশাই বিষ্ণুকে বলল, গ্রামের সকল লোককে বলে দে যাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে সেগুলো সাবধানে দেখে রাখতে। তখন বিষ্ণু সকল গ্রামবাসীকে বলে, তোমরা সবাই মোড়ল মশাইয়ের কথা মতো থেকো। যথারীতি রাত্রি হলো। তখন ছোট্ট নদীর দিক থেকে বিকট শব্দ ভেসে আসতে শোনা যাচ্ছে। সেই শব্দ শুনে গ্রামের কয়েকজন লোক ওই শব্দকে অনুসরণ করে যেতে গিয়ে দেখতে পেল বিভৎস দেখতে কিছু মৃতদেহ ছোটাছুটি করছে এবং গ্রামবাসীদের দিকে তাড়া করছে। সেই মৃতদেহগুলির গা থেকে মাংস খসে পড়ছে। সে সময় গ্রামবাসীরা কোনোভাবে তাদের বাড়িতে ফিরে চলে এলো। পরের দিন সকালে গ্রামবাসীরা গ্রামের মোড়লকে সমস্ত ঘটনা খুলে বলে এবং মোড়ল মশাই সমস্ত কথা শুনে গ্রামবাসীদের একজন ওঝার কাছে যেতে বলে। গ্রামবাসীরা মোড়ল মশাইয়ের কথা মতো ওঝার কাছে যায় এবং সমস্ত কথা বলে। ওঝা তাদের সবার কথা শুনে বিড়বিড় করে মন্ত্র পড়ে বলে, তোদের গ্রামে সেই পিশাচ সিদ্ধ তান্ত্রিকগুলোকে তোরা মেরেছিস, এটাই এখন পিশাচে পরিণত হয়ে তোদের গ্রামে তাণ্ডব চালাচ্ছে। আমি তোদেরকে যেই জিনিসগুলো দেব সেগুলো গ্রামের সকলের ঘরে রেখে দিবি। সেই মতো সকল গ্রামবাসী ওঝার দেওয়া জিনিস নেয় এবং বলে, তাহলে কি আমরা ওই পিশাচের হাত থেকে রক্ষা পাবো না? তখন ওঝা বলে, সে পথ বড়ই কঠিন। কাল ভৈরবের পুজো করতে হবে তোদের গ্রামে এবং কাল ভৈরবের মন্দির তৈরি করতে হবে, তাহলেই বাবা কাল ভৈরব তোদেরকে রক্ষা করবে। সে ওঝার কথা মতো কাল ভৈরবের মন্দিরে মূর্তি স্থাপন করার পর থেকে ওই গ্রামে আর কোনো উৎপাত ঘটেনি। সকল গ্রামবাসী সুখে শান্তিতে বসবাস করছে ওই গ্রামে। ইতি অভিক ভট্টাচার্য। তো বন্ধুরা, এই ছিল অভিকবাবুর পাঠানো আরও একটা দুর্দান্ত ঘটনা। আজকের পুরো এপিসোডটাই আশা করছি তোমাদের দারুণ লেগেছে। তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের ঘটনাগুলো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে কমেন্ট করো। কিন্তু চলো আর একদম কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে ইটস ভাস্কর, লাভ রিয়াক দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে আগের ঘটনাগুলো খুব দারুণ ছিল, থ্যাংক ইউ। থার্ড কমেন্ট করেছে সামিনা আক্তার, লিখেছে দাদা ফার্স্ট আমি। তারপরে কমেন্ট করেছে রত্না রয়, দীপ মালিক, অঞ্জন প্রামাণিক, রিকা, সুজয় বর, নন্দিনী রয়, অনিকেত কুণ্ডু, দীপ বাগচি, এসকে আরাফুল হোসেন, রেখা পাসমান, সুদীপ মণ্ডল, লক্ষ্মণ জুনিয়র, এমডি মন, গীতা গোস্বামী, সুদীপ মান্না, অনন্যা ভৌমিক, কৃষ্ণা জানা, অভিজিৎ দাস, সুজয় দাস, লিখেছে দাদা আজকাল পড়াশোনা হোক বা ওয়ার্ক লাইফ হোক সবাই অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমার গলায় ভৌতিক কাহিনীগুলো শুনলে অনেকটা স্ট্রেস কমে যায়, বলা যেতে পারে রাতের ঘুমের ওষুধের কাজ করে। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রাহুল বাগ, সুপর্ণা মুখার্জি, নীলাদ্রি ভট্টাচার্য, লিখেছে অসাধারণ সুন্দর ভাই ঘটনাগুলো, ভাই গড ব্লেস ইউ, অলওয়েজ ব্লেসিংস টু ইউ। থ্যাংক ইউ দাদা। তারপরে কমেন্ট করেছে সিহাব সাফির উদ্দিন, সুদীপিয়া দাস, অন্বেষা, সুজাতা চ্যাটার্জি, চন্দনা, সুদীপ ব্যানার্জি, অমিতা ঠাকুর, অভিজিৎ দেবনাথ, সাগর দাস, জয়শ্রী গুপ্তা, ববিতা মণ্ডল, মাই লাইফস্টাইল, কার্তিক সাহা, মহুয়া পাল, লিখেছে ঘটনাগুলো শুনলাম ভাই, ভালোই লাগলো। পুরীর প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে আত্মার মুক্তি হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু দীঘার এই হোটেল যেটা কবরের ওপর তৈরি সেটা কি করে হোটেল তৈরির পারমিশন পেল জানি না গো, অনেক কিছুই হয় এই পৃথিবীতে। নিরঞ্জন সরকার, লিখেছে দাদা পরীক্ষা শুরু হয়ে গেছে, তবুও তোমার ভৌতিক কথা শুনতে চাইছি, তুমি ঘটনা দিয়ে যাবে, আমরা আরও ফ্যামিলি বাড়াতে সাহায্য করব। একদম গো, ঘটনা আসবেই। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, আর টুম্পা মালিক, সোনালী নস্কর, মনিকা ত্রিপুরা, দেবাশিস বাগচি, ঝুম্পা পাত্র, জগদীশ বাইন, গোল্ড ওয়ার্কশপ, প্রমীলা চৌধুরী, অঞ্জনা চ্যাটার্জি, বিজয় সরকার, মৌমিতা ধর, লিখেছে হ্যালো অমিত, আমি রেগুলারলি অনেক ফেমাস চ্যানেলের গল্প শুনি, বাট তোমার গল্পের ফরম্যাটটা বেশ অন্যরকম, বেশ ভালো লাগে শুনতে, মনে হয় কোনো বন্ধু গল্প শোনাচ্ছে। তোমার চ্যানেলের অনেক উন্নতি কামনা করি, ভালো থেকো। থ্যাংক ইউ গো। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না,
তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, যাতে আমি তোমাদের কমেন্টগুলো আরও বেশি বেশি করে পড়তে পারি। 10:45 আসার চেষ্টা করো। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।